মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 140 এবং 141 যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের অঙ্কের প্রথম যে 6টি এমসিকিউ থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ এবং তোমাদের সত্য মিথ্যা, এই পার্টের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে প্রতিটা তোমাদের আমি সলভ করে দেখাবো। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদেরকে বলবো যে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 140 এই পেজটি তোমরা খুলে নাও। সেখানে দেখো তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন রয়েছে, ঠিক আছে, অঙ্কের থেকে 6টি রয়েছে। তো সেই অঙ্কগুলি তোমাদের দেখাবো। তো প্রথম অঙ্কটি দেখবে যে রয়েছে কোনো মূলধন x বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। 4টি অপশন রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা আমি করে রেখেছি। তো এক্ষেত্রে অঙ্কটা দেখো কি হবে, আমাদেরকে সুদের হার চেয়েছে, মানে আরটা বার করতে হবে। তো প্রথমে এক্ষেত্রে আমরা সময়টা ধরে নিচ্ছি x বছর এবং মূলধনটা ধরছি p, এবং তাহলে সুদ আমাদের কত হবে, যেহেতু বলেছে যে মূলধনটা দ্বিগুণ হবে, ঠিক আছে, তাহলে দ্বিগুণ থেকে আমরা যদি আসলটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুদ পাচ্ছি। ঠিক আছে, মূলধন p ধরে সেটাকে দ্বিগুণ করে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ পাবো। তাহলে দেখো এক্ষেত্রে আমরা সুদটা পেয়ে গেছি, সময়টা x বছর ধরে নিয়েছি এবং মূলধনটা ধরা আছে p। আমাদেরকে বের করতে হবে r। তাহলে আর কিভাবে বের করবো না, আর ইকুয়াল টু আমরা জানি যে সুদ গণিত 100, মানে আই গণিত 100 বাই মূলধন ইন্টু সময়। দেখো এখানে তাহলে আই মানে হচ্ছে সুদটা কত আছে, সুদটা আছে আমাদের পি, এখানে পিটা বসালাম ইন্টু 100 বাই আমাদের সময়টা আছে x বছর এবং মূলধনটা আছে পি। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে পি আর পি কেটে যায়, পি আর পি কেটে গেলে কত থাকছে 100 বাই এক্স, ঠিক আছে, 100 বাই এক্স পার্সেন্ট হবে আমাদের এখানে। আর যেটি রয়েছে তোমাদের অপশন বি তে, ঠিক আছে, এটা অপশন বি তে তোমাদের রয়েছে, তাই অপশন বি টা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এবার হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 2x² প্লাস 5x প্লাস কে মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মান কত হবে। তো প্রথমে বলেছে যে বীজদ্বয় পরস্পর অনন্য, ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এবং এই সমীকরণে দুটো বীজ ধরে নিচ্ছি, একটা আলফা এবং একটা 1/α। কেন 1/α ধরলাম, কারণ হচ্ছে বলা হয়েছে যে একটা বীজ আলফা হলে আর একটা বীজ 1/α হবে, সুতরাং মানে তোমার অনন্য হবে, সেই ক্ষেত্রে আমি 1/α ধরেছি। এবার আমরা বীজদ্বয়ের গুণফলের একটা সূত্র জানি, কি বীজদ্বয়ের গুণফল, মানে দেখো আলফা গুণিত 1/α বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফলের সূত্র কি সি বাই এ, ঠিক আছে, তাহলে সি মানে কত এক্ষেত্রে, সি মানে কিন্তু এখানে শুধু কে বা শুধু -3 না, সি মানে হচ্ছে এই যে 5x এর পরে যতটুকু অংশ থাকবে সেটা গোটাই, ঠিক আছে, তাহলে সি মানে হচ্ছে এখানে k-3/2 কেন, কারণ x² সহ হচ্ছে 2, সেই জন্য 2। এবারে দেখো আলফা আলফা এই ক্ষেত্রে কেটে যায়, তাহলে আলফা আলফা যদি কেটে যায় তাহলে আমাদের 2 আর 1 কোনাগুনি গুণ করলে কত হয়, 2 হয়, তার মানে k-3 ইকুয়াল টু 2। এবার এই 3টাকে বাঁ দিক থেকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে কত হবে, +3 হয়ে যাবে, তাহলে k ইকুয়াল টু 2 + 3 মানে 5। তাহলে k এর মান আমাদের কত বেরোলো, k এর মান বেরোচ্ছে আমাদের 5, যেটা রয়েছে তোমাদের অপশন সি তে, ঠিক আছে, অপশন সি তে তোমাদের রয়েছে, তার মানে এক্ষেত্রে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা, এরপর চলে যাব 3 নম্বর অঙ্কে, ঠিক আছে। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে পি কিউ আর এস একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন পি এর মান কত হবে। 4টি অপশন রয়েছে এক্ষেত্রে। তাহলে দেখো একটি ছবি এঁকেছি, ছবিটা যথাযথ না হলেও মোটামুটি বোঝার মতো করলেই হবে, কারণ এটা হচ্ছে এমসিকিউ। তো সেক্ষেত্রে দেখো আমরা এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে, বৃত্তস্থ মানে বৃত্তের ভেতর। তো আমরা একটা প্রয়োগ পড়েছি যে ক্লাস 10-এর যে প্রয়োগ রয়েছে উপপাদ্যের, সেখানে আমরা পড়েছি যে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তকার চিত্র, ঠিক আছে, আমি লিখে রেখেছি দেখো, বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তকার চিত্র। এবার বৃত্তস্থ সামান্তরিক যদি একটা এটা যদি একটা আয়তকার চিত্র হয় তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আয়তকার চিত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রতিটা কোণের মান 90 ডিগ্রি। সুতরাং এর এক একটা কোণের মান কত করে হবে, 90 ডিগ্রি। আমাদেরকে কোণ পি এর মান কত, মানে এই কোণটার মান কত, তাহলে কত হবে 90 ডিগ্রি। সেই জন্য কোণ পি হচ্ছে এক্ষেত্রে 90 ডিগ্রি, যেটা রয়েছে তোমাদের অপশন সি তে। সুতরাং অপশন সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপর হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি দেখো টেস্ট পেপারে রয়েছে যে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান কত হবে, ঠিক আছে। তো আমরা এটা লিখে নিয়েছি যে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার কিভাবে সলভ করবো দেখো, বাঁ দিয়ে লিখলাম যে cos 3 থিটা, এই যে 2টার সাথে গুণ হয়ে আছে cos এর সাথে, সেটাকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে 1/2 হয়ে যাবে। এবার 1/2 যদি হয় তো বা আমরা লিখলাম যে cos 3 থিটা ইকুয়াল টু এই যে 1/2 মানে হাফ, সেটা cos কত ডিগ্রি মান, সেটা হচ্ছে cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান হাফ, সেই জন্য আমরা হাফের জায়গায় cos 60 ডিগ্রি দিলাম। এবার বোথ সাইড cos cos কি হবে, ক্যান্সেল, বোথ সাইড যদি cos cos ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের বেঁচে রইলো 3 থিটা এবং এদিকে বেঁচে রইলো কত 60।
তাহলে 3 থিটা ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে এই দিক থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 3 20 60 হয়। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 20। তাহলে থিটার মান আমাদের কত বেরোলো 20 ডিগ্রি, এবং এই 20 ডিগ্রি রয়েছে তোমাদের অপশন সি তে। ঠিক আছে, তার মানে চারেরটা অপশন সি হবে সঠিক উত্তর। এবার হচ্ছে 5 দাগের অঙ্কটি। ঠিক আছে, 5 দাগের অঙ্কটি একটু বোঝার আছে। 5 দাগের অঙ্কটি বলা হয়েছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। দেখো যেহেতু বলেছে এখানে যে উচ্চতার অনুপাত 1:2, উচ্চতা আমি ধরে নিচ্ছি একটা h1 একটা h2, তাহলে একটা যদি h1 হয় একটা h2 হয় তাহলে ইকুয়াল টু 1/2 আমি লিখতে পারি, কারণ 1:2 আমার অনুপাত দিয়েছে। এবার r1/r2 তোমাকে বের করতে হবে, r1/r2 কত হবে সেটা বের করতে হবে, কারণ আমাদের এখানে ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, একটা ব্যাসার্ধ r1 আর একটা ব্যাসার্ধ হচ্ছে আমি r2 ধরেছি। এবার শর্ত অনুযায়ী মানে প্রশ্ন অনুযায়ী তোমাদের বলা হয়েছে যে দুটোর আয়তন হচ্ছে সমান। তাহলে দুটোর আয়তন যদি সমান হয় তাহলে আমি লিখতে পারি যে পাই r1 স্কোয়ার h1 ইকুয়াল টু পাই r2 স্কোয়ার h2। এবার বোথ সাইড পাই পাই কেটে গেল। এবার যদি পাই পাই কেটে যায় তাহলে দেখো r1 স্কোয়ারটাকে আমি সেটা রাখলাম, এবং এই সাইডে যে r1 r2 স্কোয়ার আছে সেটাকে আমি নিচেতে নিয়ে গেলাম, ইকুয়াল টু দিলাম। এবার এই সাইডে যে h2টা আছে সেটা আমি এখানে রাখলাম, আর এই দিকের যে h1 আছে সেটাকে আমরা নিচে আনলাম। এবার ওপর দিকে মানে তোমার এই যে স্কোয়ারটা ছিল মানে ঠিক আছে বর্গটা ছিল সেটা বাঁ দিক থেকে ডান দিক কি হয়ে যায় তোমার স্কোয়ার রুট হয়ে যায়। ঠিক আছে, তাহলে রুট করে দিলাম, রুট h1/h2। তাহলে বা আমরা লিখতে পারি যে r1/r2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার h1/h2 এর মান আমরা কত পেয়েছিলাম 1/2 লিখে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে যে r1/r2 ইকুয়াল টু কি হচ্ছে 1, তো রুটের থেকে বেরিয়ে গেলে 1 হয়, কিন্তু √2 তো বেরোয় না, তাই √2 এখানে রয়ে গেল। তাহলে কত হচ্ছে 1/√2। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে r1:r2, তার মানে r1/r2। তাহলে r1/r2 ইকুয়াল টু কত হচ্ছে r1:r2 ইকুয়াল টু হচ্ছে আমার 1/√2, তার মানে হচ্ছে 1:√2। এই প্রশ্নটির উত্তর হবে তোমার 1:√2, যেটা রয়েছে তোমাদের অপশন সি তে। অপশন সি তে হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার হচ্ছে 6 নম্বর এমসিকিউ। 6 নম্বর এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একটা নম্বর সিরিজ দিয়ে দিয়েছে। কি দিয়েছে 30 30 40। ঠিক আছে, দাঁড়াও 30 40 না, মানে 40টা রয়েছে, কিন্তু এখান থেকে তোমাদের শুরু হচ্ছে 30 34 35 36 37 38। এখানে একটা জিনিস দেখবে তোমাদের বইয়ে কিন্তু 39টা নেই, 39টা মিসিং আছে। ঠিক আছে, তো সেখানে 39টা বসে যাবে 39 40। বলা হয়েছে যে এই তথ্যটাতে 35 যদি না থাকে তাহলে মধ্যমাটা কত বৃদ্ধি পায়। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা সিরিজটাকে লিখে নিলাম কি কি আছে, লিখে নেওয়ার পর আমরা মধ্যমা বের করব। তো মধ্যমা বের করার জন্য প্রথমে দেখো এখানে বলেছে যে 35 না থাকলে মধ্যমা কত হয়। তো প্রথমে আমরা 35কে নিয়ে একবার মধ্যমা বার করব, এবং তারপর 35কে না নিয়ে মধ্যমা বার করব। ঠিক আছে, দুটোকে মাইনাস করব। তো প্রথমে আমরা মধ্যমা বের করার জন্য কি গুনবো n। দেখিনি কটা আছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা আমাদের সংখ্যা আছে, তার মানে n এর মান হচ্ছে 8, আর 8 আমরা জানি যে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে মধ্যমা বের করার সূত্র আমরা কি জানি n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান বাই 2। এবার n মানে হচ্ছে 8, তাহলে 8/2 মানে হচ্ছে 4 তম মান, আর এটা হচ্ছে n/2 মানে 8/2 মানে 4 যুক্ত 1 মানে 5 তম মান। তাহলে 4 তম মান যুক্ত 5 তম মান বাই 2। এবার 4 তম মান কত আছে দেখে নেবো, 1 2 3 4, 4 তম মান আছে 36 আর 5 তম মান আছে 37। তাহলে আমরা এখানে দেখো লিখেছি 36 প্লাস 37 বাই 2। এবার এই দুটোকে যোগ করে যখন 2 দিয়ে ভাগ করছি তখন আমাদের উত্তরটা আসছে 73/2, তার মানে হচ্ছে 36.5। এটা গেল 35কে রেখে মধ্যমা কত হবে। এবার যদি আমরা করি গিয়ে 35কে না রেখে, ধরো এই যে তথ্যটা লিখেছি, এবার এখানে দেখো কিন্তু 35টা নেই, 30 34 36 37 38 39 40, এক্ষেত্রে কিন্তু 35টা নেই। এবার আমরা মধ্যমা বের করব। তো এবার যদি আমরা মধ্যমা বের করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে n গুনতে হবে কত আছে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এনটা কত হচ্ছে, দেখো এখানে গুনলে 7টা সংখ্যা পাবে, কারণ 35 অলরেডি বাদ চলে গেছে। তাহলে 7টা যদি সংখ্যা হয়, 7 আমরা জানি যে একটা অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা বের করার সূত্র হচ্ছে n+1/2 তম মান। তাহলে n মানে হচ্ছে 7, তাহলে 7 যুক্ত 1 মানে কত, 7 যুক্ত 1/2 মানে 8/2, 8/2 তম মান, 8/2 মানে হচ্ছে 4, তাহলে 4 তম মান। 4 তম মান কত আছে 1 2 3 4, 4 তম মান আছে আমাদের 37। তাহলে আমরা এখানে মধ্যমাতে পেলাম 37। এবার তাহলে মধ্যমা দেখো আমাদের প্রথমবারে বেরিয়েছিল 36.5। ঠিক আছে, মধ্যমা প্রথম ক্ষেত্রে কত বেরিয়েছিল 36.5, এবং দ্বিতীয় ক্ষেত্রে মানে যখন 35 ছিল না সেক্ষেত্রে মধ্যমা আমার হচ্ছে 37। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে কোশ্চেনে সেটাই বলেছে যে মধ্যমাটা কত বৃদ্ধি পাচ্ছে। তাহলে মধ্যমা বৃদ্ধি পাচ্ছে কত না, এইটা থেকে মানে 37 থেকে আমি 36.5 কে বিয়োগ দিয়ে দিলাম। তাহলে 36.5 যখন বিয়োগ করব তখন আমাদের উত্তরটা দাঁড়াবে 0.5। এই 0.5 তোমাদের যেটি উত্তরে রয়েছে মানে অপশনে রয়েছে সেটা হচ্ছে অপশন ডি তে। ঠিক আছে, অপশন ডি টা এক্ষেত্রে
সঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ 2 এর দাগের গুলো। প্রথমে আসবো আমরা 2 এর দাগের 1 এর অঙ্কে। 2 এর দাগের 1 এর অঙ্কটিতে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস মানে -2 প্লাস বি হোল এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত, মানে একটা বীজ তোমাদেরকে বলে দিয়েছে। তো প্রথমে সমীকরণটা লিখেছি, সমীকরণটা লেখার পর একটা বীজ যেহেতু 2 বলে দিয়েছে, তার মানে কি এক্স ইকুয়াল টু 2 আমি একবার বসাবো। তো এক্স ইকুয়াল টু 2 বসালাম, কিভাবে বসালাম দেখো, এক্স স্কোয়ার আছে সেই জায়গায় আমি লিখলাম 2 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস বি যেমন আছে লিখলাম, এক্স এর জায়গায় লিখলাম 2 প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, লেখার পর দেখো 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস এটা গুণ হয়ে যায়, 2 দুগুণে কত হয়, 2 দুগুণে 4 হয়, আর মাইনাস আছে বলে -4, মাইনাসে প্লাসে হলো মাইনাস, আর 2 ইন্টু বি মানে হচ্ছে 2b প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো -4 আর +4 দুটো কি হলো, কেটে গেল। এবার এই -2bটাকে বাঁ দিক থেকে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, +2b। দেখো পরের লাইনে লিখেছি যে 6, এটা কিন্তু 36 না 6, এটা হচ্ছে 6, ঠিক আছে, 6 ইকুয়াল টু 2b। এবার এই 3 দুগুণে 6 আমি কেটে এটাকে 3 লিখেছি, তাহলে b ইকুয়াল টু কত বেরোলো, 3। b এর মানটা পেয়ে গেলাম। এইবার এই বি এর মানটাকে এই সমীকরণে বসাবো, বি এর মানটাকে এই সমীকরণে বসানোর পর আমাদের এক্স এর দুটো মান বেরোবে। দেখো বি এর মান যদি বসাই, সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ছিল, সেই বি এর জায়গায় শুধুমাত্র আমি 3 বসাবো, আর কিছু করবো না। তাহলে বি এর জায়গায় 3 বসালাম, ঠিক আছে, 3 বসানোর পর যেমন এক্স আছে লিখলাম প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস দেখো 2 আর 3 মানে 2 আর 3 যোগ করলে কত হয় 5, পাশে এক্স আছে এক্স লিখলাম, ঠিক আছে, প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এক্স স্কোয়ার মাইনাস দেখো এটাকে আমরা কি করব, উৎপাদকের বিশ্লেষণ যেমন ভাবে করা হয় মিডল টার্ম ফ্যাক্টর সেরকম ভাবে করব। তো এই ক্ষেত্রে দেখো 5x কে আমরা লিখতে পারি 3x 2x -3x 2x, কারণ -3 আর -2 মানে হচ্ছে 5, আর -3 আর -2 গুণ করলে আমাদের হয় +6, ঠিক আছে। তো এবার করলাম +6 লিখলাম ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে দেখো x কমন যায়, ঠিক আছে, এই দুটো থেকে যদি x কমন যায় তাহলে আমাদের লিখলাম x, তাহলে এক্স স্কোয়ার থেকে x কমন গেলে থাকছে x, মাইনাসটা লিখলাম, আর 3x থেকে যদি x কমন যায় তাহলে বাকি রয়েছে 3 লিখলাম। এবার এখান থেকে এই দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে কি কমন নেবো না -2 কমন নিলাম, তাহলে এই দুটো থেকে যদি -2 কমন নিই বেঁচে থাকছে x, আর যেহেতু অলরেডি মাইনাস নিয়ে নিয়েছি তাহলে এই প্লাসটা আমাদের কি হয়ে যাবে মাইনাস, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয় 3 লিখে দিলাম। এবার এই পুরোটা থেকে দেখো আমরা যে x মাইনাস এটা তো রয়েছে x -3, এটাতেও রয়েছে x -3, তাহলে দুটোতেই আমরা x -3 কমন নিলাম, বাকি রইলো x -2, সেটাকে আমরা পাশে লিখে দিলাম ইকুয়াল টু 0। এবার আমরা জানি যে দুটোর গুণফল যদি 0 হয় তাহলে ওরা পৃথক পৃথক ভাবে 0 হয়, তার মানে এইটা ইকুয়াল টু একবার 0 এবং এই রাশিটা ইকুয়াল টু একবার 0। তাহলে x -3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে 3, আর x -2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে 2। এবার প্রশ্নতে বলে দেওয়া হয়েছিল যে একটা বীজ যদি 2 হয়, মানে একটা বীজ মানে তোমার এই বীজটা বলেই দিয়েছি যে 2, তাহলে ওপর বীজটা কত হবে, ওপর বীজটা দেখো কত বেরিয়েছে আমাদের 3, 2 ছাড়া একটি বীজ 2 ছাড়া আর একটা বীজ কি বেরিয়েছে 3, তাহলে উত্তরটা আমাদের হবে এই ক্ষেত্রে, উত্তরটা যেটা হবে সেটা হবে 3, মানে ড্যাশে তোমরা 3 বসাবে। আচ্ছা, এরপর হচ্ছে 2 এর অঙ্কটি, ঠিক আছে, 2 এর অঙ্কটি দেখো একটু ট্রিক্স লাগিয়ে করতে হবে, ঠিক আছে, যেহেতু এটা অংশীদারি কার্ভের অঙ্ক এবং অংশীদারি কার্ভের অঙ্কগুলি সচরাচর বড় হয়, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে একটু ট্রিক্স লাগাতে হবে। তো দেখো অঙ্কটা কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কত হবে, ঠিক আছে, সময়ের অনুপাত চেয়েছে। তো আমাদেরকে এক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে, সূত্রটা হচ্ছে যে মূলধন গণিত সময় ইকুয়াল টু লাভ, মূলধন গণিত সময় ইকুয়াল টু লাভ। যখনই তোমার সময়ের অনুপাত চাইবে, ঠিক আছে, যখনই তোমার সময়ের অনুপাত চাইবে তখন তুমি কোন দুটোকে ভাগ করবে না, লাভ বাই মূলধন, ঠিক আছে, সময়ের অনুপাত যখন চাইবে তখন তুমি কি ভাগ করবে, লাভ বাই মূলধন। তো দেখো প্রথমকার লাভ ছিল 3, তো তারপর এবং মূলধন ছিল 3, দুটোকে ভাগ করেছি। তারপরে ক্ষেত্রে দেখো লাভ ছিল 2, মূলধন ছিল 4, ভাগ করেছি। তারপরে ক্ষেত্রে দেখো লাভ ছিল 9 এবং মূলধন ছিল 6, ভাগ করেছি। এবার এটা 3 কেটে গেলে কত হয় 1, এবং 2 একে 2, 2 দুগুণে 4 হয়, তাহলে 1 এর 2, আর এটা হচ্ছে 3 3 9, 3 3 9 এবং 3 দুগুণে 6, কাটাকাটি করলে হয় 3 এর 2। এবার এইটাকে আমাদেরকে সলভ করতে হবে, কিভাবে করব না, এই 2 আর 2 এর লসাগু কত হয়, 2 আর 2 এর লসাগু 2 হয়, ঠিক আছে, 2 আর 2 এর লসাগুটা 2 হয়। তো এই 2টা দিয়ে সবাইকে গুণ করব, দেখো 1 এর সাথে যদি 2 গুণ করি কত আসবে 2, এবার হাফের সাথে যদি 2 গুণ করি কত হবে, 2 2 কেটে গেলে শুধু 1, 3/2 এর সাথে যদি 2 গুণ করি কি হবে, 2 2 কেটে গেলে শুধু 3। তাহলে শেষ পর্যন্ত তোমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে 2:1:3, ঠিক আছে। তাহলে সময়ের অনুপাত এরকম অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসে, সুতরাং সময়ের অনুপাত যখনই দেবে তখন এইভাবে করবে। আচ্ছা, এরপর হচ্ছে 3 এর অঙ্কটি। 3 অঙ্কে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও
ঠিক আছে, দেখো এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও, ঠিক মানে পরিবৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে পরিকেন্দ্র ও, এবং এ ও বি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে এ সি বি এর মান কত? তো আমরা ছবিটা এঁকে নিয়েছি, ঠিক আছে। এ বি সি একটা ত্রিভুজ এবং তার পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর এ ও বি এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, তাই তো? তাহলে 50 ডিগ্রি। এবার আমাদেরকে এ সি বি কোণের মান বের করতে বলেছে, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে একটা উপপাদ্য পড়েছি যে কি পড়েছি, যে তোমার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়, ঠিক আছে, মানে উপপাদ্যটা তোমাদের উল্টো ছিল আর কি। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে বলছি, আমি লাস্ট উপপাদ্যটা অঙ্কটা বলে দিই। এ সি বি ইকুয়াল টু আমরা বের করেছি কি 50/2, ঠিক আছে। তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে, 50/2 যদি হয় তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে 25 ডিগ্রি, কিন্তু তোমাদের ক্ষেত্রে টেস্ট করে 40 ডিগ্রি দেওয়া আছে। আমার মনে হয় অ্যান্সারটা ভুল আছে, আমি যতটুকু করেছি আমার সেটা হচ্ছে 25 ডিগ্রি অ্যান্সার এসেছে, তবে টেস্ট করে 40 ডিগ্রি আছে, ঠিক আছে। তো এটা মনে হয় যত সম্ভব ভুল আছে, কারণ আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে। তার মানে এটা যদি 50 ডিগ্রি হয়, নিশ্চয়ই এটা 25 ডিগ্রি হওয়ার কথা। আচ্ছা, এরপর হচ্ছে 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কতে বলা হচ্ছে যে এটা ত্রিকোণমিতি থেকে অঙ্ক, বলা হয়েছে যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 - 2 sin স্কয়ার থিটা এর মান কত হবে? তো এটা বের করার জন্য আমরা কি করব না, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3 লিখলাম। এবার এই cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, কারণ 2 2 4 হয়, মাইনাস sin স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু 2/3। এবার এটা থেকে একটা সূত্র আছে বীজগাণিতিক, কি না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এবার এই সূত্র অনুযায়ী আমরা কি জানি যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, ইকুয়াল টু কত? 2/3, ঠিক আছে। এবার দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান আমরা কত জানি? 1, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এখানে রয়ে গেল, ইকুয়াল টু 2/3 হলো। একের সাথে যদি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা গুণ করা হয়, তাহলে পরের লাইনে নিশ্চয়ই ওটাই থাকবে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3। এবার এই cos স্কয়ার থিটাটাকে আমাদেরকে sin স্কয়ারে কনভার্ট করতে হবে। কেন করতে হবে? কারণ কোশ্চেন যেটা ছিল যে 1 মাইনাস, কোশ্চেন আমাদের ছিল কি 1 - 2 sin স্কয়ার থিটার মানটা বের করতে। তাহলে cos স্কয়ার থিটার মান আমরা কি জানি? 1 - sin স্কয়ার থিটা। কারণ কি? কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - sin স্কয়ার থিটা হয়। তাহলে 1 - sin স্কয়ার থিটা, আর এই মাইনাস sin স্কয়ার থিটাটা আগে থেকেই ছিল, ইকুয়াল টু হচ্ছে এই যে মাইনাস sin স্কয়ার থিটা সেটা আগে থেকেই ছিল, ইকুয়াল টু 2/3। এবারে দেখো 1 দুটো sin থিটা আছে, sin স্কয়ার থিটা আছে, মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে কি হয়? 1 - 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3। তার মানে আমাদের উত্তরটা কত বেরোলো? 2/3ই বেরোলো, ঠিক আছে। মানে যেটাই কোশ্চেনে ছিল তোমাদের 2/3, সেটাই তোমাদের উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে 5-এর এমসিকিউটি, ঠিক আছে। 5-এর এমসিকিউ না, শূন্যস্থান পূরণ। তো 5-এর শূন্যস্থানটি বলা হয়েছে যে একটা চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। তো ধরে নিচ্ছি যে একটা চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এবার ব্যাসার্ধ আর দ্বিগুণ যদি করা হয়, ঠিক আছে, তাহলে দ্বিগুণ করা হলে আয়তনটা কত হচ্ছে? ব্যাসার্ধটাকেও দ্বিগুণ করেছে, উচ্চতাও দ্বিগুণ করেছে ধরো। তাহলে দেখো পাই যেমন আছে লিখলাম, ঠিক আছে, আর আর এর স্কয়ার জায়গায় আমরা কি লিখবো? 2r এর স্কয়ার, কারণ ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করেছি। আর এইচ জায়গায় আমরা কি লিখবো? 2h। এবার যদি করো তাহলে পাইটা লিখলাম 2 এর স্কয়ার মানে 4, আর এর স্কয়ার মানে আর এর স্কয়ার ইন্টু 2h লিখলাম। এবার যদি গুণ করো তাহলে 4 2 হচ্ছে কত? 8, আর পাই আর স্কয়ার এইচ যেমন আছে লিখে দিলাম। এবার ভালোভাবে দুটো লক্ষ্য করো যে আগে ছিল পাই আর স্কয়ার এইচ, এখন হয়ে গেছে 8 পাই আর স্কয়ার এইচ। তাহলে যদি ভালোভাবে খেয়াল করো যে আমাদেরকে মানে আয়তনটা কত গুণ হয়েছে, আগে ছিল পাই আর স্কয়ার, এখন হয়ে গেছে 8 পাই আর স্কয়ার এইচ। তার মানে কত গুণ আছে? 8 গুণ, 8 গুণ হয়েছে, ঠিক আছে। তার মানে কত গুণ হয়েছে? আয়তনটা 8 গুণ হয়েছে, তাহলে এটা উত্তর হবে 8 গুণ। এবার হচ্ছে 6-এর কোশ্চেন। 6-এর কোশ্চেনে বলা হয়েছে বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাহেবের কেন্দ্রবিন্দুর ভুজকে বলে ড্যাশ। তো সঠিক উত্তর হবে এটার মধ্যমা, ঠিক আছে, ভুজটাকে মধ্যমা বলা হয়। এরপর হচ্ছে 3-এর দাগের যে এমসিকিউ তোমাদের সত্য মিথ্যাগুলি রয়েছে সেগুলো, ঠিক আছে। এখানে 5টি থাকে, যে কোনো 6টি থাকে, যে কোনো 5টি করতে হয়। তো আমি সবকটাই করে দেখাচ্ছি, ঠিক আছে, প্রতিটা দেখো মনোযোগ সহকারে। তো প্রথম কোশ্চেনটি বলা হয়েছে যে একটা দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, ঠিক আছে। 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। তাহলে আমাকে দেখতে হবে যে 2 বছর পর মূল্যটা 81 টাকা আসছে কিনা, যদি আসে তাহলে সত্য, না এলে মিথ্যা। তো আমাদের আসলটা দিয়েছে 100 টাকা, এবং বার্ষিক সুদের হারটা দিয়েছে 10%, এবং সময়টা দিয়েছে 2 বছর। তাহলে আমরা পি সূত্র লাগাবো যে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, ঠিক আছে। তাহলে পি এর জায়গায় আমরা বসাবো 100, 1টা 1 থাকলো, মাইনাস আর মানে হচ্ছে 10%, তাহলে 10/100 পাওয়ারে আমাদের 2। এবার 10 আর 100 কেটে গেলে কি হয়? 1 এর 10 হয়। তাহলে 100 গণিত, দেখো এটা যদি লসাগু করো,
1 মাইনাস 1/10, এটাকে যদি লসাগু করো তাহলে কত আসবে? 10 লসাগু আসবে, এবং 10 একে 10, এটা আমি করে দেখাচ্ছি দেখো, 1 মাইনাস 1/10, এটাকে লসাগু করো তাহলে কত হবে? 10। ঠিক আছে, নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে 10 কে ভাগ করলে 10 হয়, এবং এটাকে গুণ করলে হচ্ছে 10, মাইনাস 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, এবং 1 কে 1 দিয়ে গুণ করলে 1। ঠিক আছে, তাহলে 10 মাইনাস 1 মানে কত? 9/10। তো এটা আমাদের দেখো 9/10 দুবার আছে, এটাকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 9/10, এবং যেহেতু স্কোয়ার আছে সেজন্য আমরা এটাকে দুবার লিখলাম। ঠিক আছে, এবার যদি কাটাকুটি করি তাহলে কত হবে? 10 10 100, এবং এদিকে 10 10 100, তাহলে ঠিক আছে 10 10 এবং উপরে 100 কেটে গেল, তাহলে বেঁচে রইলো শুধু 9 আর 9, মানে 9 ইন্টু 9, তাহলে 9 9 কত হয়? 81 টাকা। ঠিক আছে, সমুচ চক্রবর্তীর সূত্র লাগিয়ে, তো এক্ষেত্রে 81 টাকায় আমাদের বলেছিল, তো 81 টাকা আমরা পেয়ে গেলাম। তার মানে আমাদের প্রথমকার যে কোশ্চেনটি আছে সেটার উত্তরটা হবে কি? সত্য। আচ্ছা, এরপর হচ্ছে দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা ভালোভাবে দেখো, এখানে লেখা আছে যে a মাইনাস বি ভ্যারিস 1/c, b মাইনাস c ভ্যারিস 1/a, এবং c মাইনাস a ভ্যারিস 1/b হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটি যোগফল কত হবে? তো প্রথমে আমরা লিখে নিয়েছি যে a মাইনাস b ভ্যারিস 1/c, ঠিক আছে, b মাইনাস c ভ্যারিস 1/a, আর c মাইনাস a ভ্যারিস 1/b। এবার a মাইনাস b এই ভ্যারিসটাকে তুলে ইকুয়াল করার জন্য আমরা একটা অশূন্য ধ্রুবক গুণ করব, সেটা করেছি আমি k1, তাহলে k1/c। দ্বিতীয় ক্ষেত্রে একই করব, b মাইনাস c ইকুয়াল টু k2/a, k2 যেখানে একটা অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক। তারপর হচ্ছে c মাইনাস a ইকুয়াল টু k3/b। ঠিক আছে, এইবার দেখো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পাবো? k1 ইকুয়াল টু c ইন্টু, এটাকে যদি কোনাকুনি গুণ করি c ইন্টু a মাইনাস b, তার মানে কি হবে? a ইন্টু c ac, মাইনাসটা মাইনাস দিলাম, এবং b ইন্টু c হচ্ছে bc। এবার হচ্ছে k2 এর ক্ষেত্র সেম একই, a ইন্টু b ab, আর a ইন্টু c ac। ঠিক আছে, এবং এক্ষেত্রেও সেম। ঠিক আছে, k3 ইকুয়াল টু কত হবে? k3 ইকুয়াল টু b ইন্টু c bc, এবং b ইন্টু a ab। ঠিক আছে, এটা লিখলাম। এবার এই যে k1 k2 k3 তিনটে তো আমার ভেদ ধ্রুবক, এবার কোশ্চেনে চেয়েছে যে সেই ভেদ ধ্রুবক তিনটার যোগফল কত। তো এই তিনটিকে আমি কি করলাম? যোগ করলাম। ঠিক আছে, k1 প্লাস k2 প্লাস k3, তিনটিকে যখন যোগ করছি দেখো আমাদের কি আসছে, এইটাকে লিখলাম, আবার যোগ চিহ্ন দিলাম, আবার এটাকে লিখলাম, আবার যোগ চিহ্ন দিলাম, তারপর হচ্ছে এটাকে লিখলাম। লেখার পর দেখো সবকটা কিন্তু কেটে যাচ্ছে, এসি মানে প্লাস এসি মাইনাস এসি কেটে গেছে, প্লাস এবি মাইনাস এবি কেটে গেছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেছে, সব কেটে গেছে, এবং উত্তরটা এসছে আমার কত? 0। কিন্তু ওখানে বলা হচ্ছে যে ধ্রুবক তিনটি যোগফল হবে 1, মানে কোশ্চেনে আমাদের বলা হয়েছে, তার মানে এটা মিথ্যা, কারণ এটা মিথ্যা হবে, কারণ ওখানে আমাদের ধ্রুবক তিনটি যোগফল কত আসছে? 0 আসছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে 3-এর সত্য মিথ্যার অঙ্কটি। বলা হচ্ছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এই জিনিসটা উত্তরটা হবে সত্য। কিন্তু কেন সত্য হচ্ছে দেখো, আমরা প্রত্যেকে জানি যে অর্ধবৃত্তাংশ কোণ হয়, কোণের মান কত হয়? অর্ধবৃত্তাংশ কোণ সমকোণ, তাই তো? অর্ধবৃত্তাংশ কোণ সমকোণ আমরা উপপাদ্যতে পড়েছি, সমকোণ মানে 90 ডিগ্রি। বলা হচ্ছে যে এর থেকে যদি ছোট কোণ হয়, এর থেকে ছোট কোণ মানে যা কিছু হতে পারে, এবং আমরা জানি যে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি কোণ বলা হয়? সূক্ষ্ম কোণ বলা হয়। সুতরাং এটা সত্য হবে। ঠিক আছে, এবার হচ্ছে চারেরটা বলা হচ্ছে সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটার মান 5। তো এটার উত্তর দেখে নাও, আমরা যাই থাকুক সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান হয় অ্যাকচুয়াল 1। ঠিক আছে, 5 কিন্তু হবে না। ঠিক আছে, কারণ এই দুটো যদি সেম থাকে, থিটা দুটো যদি সেম থাকে 5 থিটা 5 থিটা, তাহলে তার মান হয় 1। তার মানে এটার উত্তর হবে 1, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 5, তার মানে এটা হবে আমাদের মিথ্যা। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক 5-এর দাগের সত্য মিথ্যা যে অঙ্কটি আছে সেটা বলা হচ্ছে যে সমান আয়তন বিশিষ্ট একটা, মানে তোমরা এটা 140 পেজে দেখতে পাবে, সমান আয়তন বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত হবে 2:1। এবার দেখতে হবে যে এটা সত্য নাকি মিথ্যা। তো প্রথমে আমরা জানি যে শঙ্কুর আয়তনের সূত্র ইকুয়াল টু আমাদের করতে হবে গোলকের আয়তনের সূত্র। তো এবার যেহেতু বলা হয়েছে এদের ভূমির ক্ষেত্রফল সমান, তাহলে এখানে পাই আর স্কোয়ার। এবার দেখো এই জায়গাটা একটু বোঝার আছে। ঠিক আছে, আমরা জানি যে গোলকের যে আয়তনটা সূত্র হয় 2/3 পাই আর কিউব, কিন্তু এই আর কিউবটাকে আমরা এই জায়গাতে লিখেছি আর স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, আমরা জানি যে গোলকের যে ব্যাসার্ধ সেটাই, এটা গোলক তো না, এটা হচ্ছে তোমার অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধটাই অর্ধগোলকের উচ্চতা, সেই জন্য একটা আর এর জায়গায় আমরা লিখেছি h2। কেন h2 লিখলাম? কারণ এখানে অলরেডি h1 লিখেছি, তার মানে একটা আর হচ্ছে আমার উচ্চতা, আর একটা হচ্ছে আমার ওই যে তলটার ক্ষেত্রফল। ঠিক আছে, এবং এদিকে থাকছে 1/3 পাই আর স্কোয়ার h1, কারণ দুদিকে দুটো উচ্চতা। তাহলে পাই আর স্কোয়ার কেটে গেল, নিচে 3 কেটে গেল, তাহলে এখানে রইল শুধু h1, এদিকে রয়েছে 2h2 হলো। তাহলে h1/h2 যদি করে দিই তাহলে আমাদের এদিকে কি হবে? 2/1, মানে h1:h2 ইকুয়াল টু 2:1, তার মানে উচ্চতার অনুপাত হচ্ছে 2:1। প্রশ্নে বলা হয়েছিল যে 2:1, সুতরাং এই উত্তরটা হবে তোমাদের সত্য।
এইবার হচ্ছে লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের একদম রাশিবিজ্ঞান থেকে এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বোঝার মতো অঙ্ক। কোশ্চেনটিতে বলা হয়েছে x1 x2 x3 ডট ডট করে তোমাদের xn পর্যন্ত গিয়েছে এবং বলা হয়েছে যে এই সংখ্যক n সংখ্যার গড় x বার হলে k প্লাস x1 k প্লাস x2 k প্লাস x3 k প্লাস xn এর গড় হবে k প্লাস x বার। এটা সত্য না মিথ্যা? তো প্রথমে দেখো আমাদেরকে বলা হয়েছে যে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট করে xn পর্যন্ত গিয়েছে, এই সংখ্যাগুলোর গড় হচ্ছে x বার। তার মানে কি এই সংখ্যা টোটাল এই সংখ্যাগুলির যোগফল বাই যতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, nটা সংখ্যা আছে, তাহলে বাই n ইকুয়াল টু x বার হলো। তাহলে আমরা এটাকে কোনাকুনি গুণ করতে পারি তো n x বার, তাহলে x1 প্লাস x2 বাই x3 ইকুয়াল টু কত হচ্ছে n x বার, কোনাকুনি গুণ করলাম। ঠিক আছে, এটাকে এখানেই রাখলাম। এইবার যেটা বলা হচ্ছে যে k প্লাস x1 প্লাস k প্লাস x2 প্লাস k প্লাস x3 এরকম করে কত দূর গিয়েছে k প্লাস xn। ঠিক আছে, এতদূর পর্যন্ত গিয়েছে। এবার এই সংখ্যাগুলোর আমাদেরকে গড়টা বের করতে হবে। তাহলে এই সংখ্যাটা আমি যোগফল লিখলাম বাই যতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, nটা সংখ্যা আছে, তাহলে বাই n। ঠিক আছে, এইবার দেখো ইকুয়াল টু পরের লাইনে দেখো আমরা লিখে দিচ্ছি n কে। এই n কেটা কোথা থেকে এলো না, n কেটা কোথা থেকে আসছে, এই যে n কেটা কোথা থেকে আসছে না, কতগুলো কে আছে, একটা দুটো তিনটে চারটে এরকম করে, মানে চারটে পরপর কত সংখ্যক অব্দি এনটা গিয়েছে, কেটা গিয়েছে তোমার এন সংখ্যক পর্যন্ত। ঠিক আছে, কেটা গিয়েছে তোমার এন সংখ্যক পর্যন্ত, সেই জন্য আমরা এখানে লিখেছি এন কে। ঠিক আছে, এন কে যুক্ত এখানে x1 x2 x3 এরকম করে যত দূর আছে লিখে দিলাম, এন পর্যন্ত আছে ওই জন্য লিখলাম। এবারে এন কেটা এখানে লিখেছি, যুক্ত দিয়েছি। এবার এই সংখ্যাটা যে মান, ঠিক আছে, এই সংখ্যাটা যে মান সেটা দেখো আমরা পেয়েছিলাম nx বার, তো ওই জন্য এখানে nx বারটা লিখে দিলাম, আর নিচেতে n আছে nটা লিখলাম। এইবার দেখো n কে যুক্ত nx বার, এই জায়গা থেকে আমরা কি করবো, nটাকে কমন নেবো, কমন নিলাম। কমন নিলে পড়ে থাকছে k প্লাস x বার বাই থাকছে n। ঠিক আছে, তাহলে ওপরে নিচে n কেটে গেল, পড়ে থাকলো k প্লাস x বার, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এই সংখ্যাগুলির গড় এলো k প্লাস x বার, তার মানে উত্তরটি হবে কি সত্য। ঠিক আছে, তো আজকের মতো এই প্রশ্নগুলি 140 এবং 141 পেজের সমাধান করে দিলাম। পরবর্তী ভিডিওতে অন্যান্য পেজের সমাধান নিয়েও আসবো। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তোমাদের প্রত্যেককে বলবো আমাদের চ্যানেল থেকে ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং গণিতের এরকম সমাধান পেয়ে যাবে, কাজেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।